অভিবাসন বিরোধী তল্লাশির জেরে উত্তাল হয়ে আছে লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। এ নিয়ে সেখানে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের টিয়ার সেল ব্যবহার করে পিছু হটানোর নির্দেশ দিয়ে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত 300 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। 700 মেরিন সেনা তাদের সহায়তায় প্রস্তুত আছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম এই নির্দেশ বাতিলের আবেদন জানিয়ে আদালতে গেছেন। তবে নির্দেশ অমান্য করলেও গভর্নরকে গ্রেপ্তারের হুমকি দিয়ে রেখেছেন বর্ডার জাজ টম হোমেন, যার সাথে একমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এখন পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 50 বিক্ষোভকারীকে। অভিবাসন সংক্রান্ত বিক্ষোভ ঠেকাতে সেনা মোতায়েনের এই ঘটনাকে বিরল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের কেউ কেউ বলছেন কয়েক দশক ধরে প্রেসিডেন্টের বিশেষ এই ক্ষমতার ব্যবহার দেখা যায়নি। এবার সেই ক্ষমতা প্রয়োগের কারণে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এটি একদিকে যেমন স্টেট সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, তেমনি অনেকদিন ধরে চলে আসা নিয়মকানুন ও রীতিনীতিও ভেঙে দিচ্ছে। এদিকে আজ থেকেই কার্যকর হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 12টি দেশের উপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন সেটি। অন্যদিকে লন্ডনে চায়না ও আমেরিকার মধ্যে ট্রেড নিয়ে অর্থাৎ বাণিজ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটি মূলত গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যে টেলিফোন করেছিলেন তারই ফলশ্রুতিতে এই আলোচনাটি চলছে। এবং এই আলোচনায় শেষ পর্যন্ত আসলে বাণিজ্য নিয়ে কিংবা শুল্ক নিয়ে যে অস্থিরতা বিশ্বজুড়ে তৈরি হয়েছে, বিশেষ করে দুই অর্থনৈতিক পরাশক্তি আমেরিকা ও চায়না, তাদের মধ্যে নেগোসিয়েশনের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও দেখার বিষয় আছে। বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্রিটেন সফরের সময় তার সাথে বৈঠক হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয় আগামী 13 জুন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাক্ষাৎ করবেন। যদিও সরকারের দিক থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের কোনো বৈঠক হলে সেটি কতটা গ্রহণযোগ্য হবে, কতটা বর্তমান সময়ে যে রাজনৈতিক অচলাবস্থা বাংলাদেশে চলছে সেটি দূর করতে নিরসনে ভূমিকা রাখবে সেটি নিয়ে আলোচনা আছে। এবং সেই সব আলোচনাগুলোই আমরা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই শুরুতে, লস অ্যাঞ্জেলেসে যেটি হচ্ছে, যেটি 4 দিন ধরে চলছে, ন্যাশনাল গার্ড মোতায়েন হয়েছে, মেরিন মোতায়েন হচ্ছে, সবকিছু মিলে ঘটনাটা ছিল একটা অভিবাসন বিরোধী অভিযান এবং সেখান থেকেই এই অগ্নুপাতের সূত্রপাত হয়েছে এবং সেটি এর মধ্যেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আজকে নিউ ইয়র্কের ফেডারেল প্লাজার সামনে বেশ ভালোই একটি বিক্ষোভ হয়েছে এবং সেখান থেকে এনআইপিডি বলছে মাল্টিপল মানুষকে, তারা সংখ্যা উল্লেখ করেনি, গ্রেপ্তারও করা হয়েছে। আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটি অনেক বড় এজেন্ডা ছিল যে তিনি নির্বাচনের আগে বলছিলেন তিনি অভিবাসনের বিরুদ্ধে একটা কঠোর স্টিমরোলার চালাবেন এবং সেটি তিনি চালাচ্ছিলেন। কিন্তু লস অ্যাঞ্জেলেসে কি এমন হলো যে ঘটনা এত বড় হচ্ছে এবং সেখানে মেরিন নিয়োগের মতো বিরল ঘটনাও ঘটছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সামারিতে ভালোভাবে সবকিছু শব্দে উল্লেখ করেছেন, ঘটনা, প্রেক্ষাপট, এবং সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে যখন প্রেসিডেন্ট নির্বাচনী অভিযানের সময় তিনি এই ধরনের কথা বলেছিলেন যে তিনি কঠোর ভাবে মানে বেআইনি অবৈধ অভিবাসীদেরকে বহিষ্কার অভিযান চালাবেন, লক্ষ লক্ষ লোককে বহিষ্কার করা হবে, এই ধরনের কথা বলেছিলেন। এবং অতি সম্প্রতি কয়েকদিন আগেই একটা তথ্য আমি দেখি যে এক জায়গায় যেন প্রতিদিন 3000 লোককে রিপোর্ট করা, বহিষ্কার করার একটা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে প্রতিদিন। লস অ্যাঞ্জেলেসে কেন এরকম হলো, অগ্নুৎপাতের ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে যখন ইমিগ্রেশন পক্ষ থেকে আইস, যেটাকে বলা হয় ইমিগ্রেশন কন্ট্রোল, তাদের পক্ষ থেকে যখন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধদের গ্রেপ্তার করা হচ্ছিল, তার বিরুদ্ধে মানে মানে এই বিস্ফোরক প্রতিবাদ শুরু হয়েছে। প্রতিবাদকারীরা মিছিল করেছে,
এবং প্রতিবাদকারীদেরকে দমন করার জন্য পুলিশ নিয়োগের উপরে তারা সেটা অনেক জায়গায় অমান্য করার চেষ্টা করেছে। এটা একটা বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর একটা কথা হচ্ছে, এই প্রতিবাদকারীরা তাদের বিক্ষোভের সময় আপনার মেক্সিকোর, বিশেষ করে মেক্সিকোর পতাকা অনেক উত্তোলন করেছে। এর কারণ হচ্ছে, একটা কারণ যৌক্তিকতা হচ্ছে যে বেশিরভাগ যারা অবৈধ অভিবাসী সেখানে আছেন, তাদের বেশিরভাগ মেক্সিকো থেকে আগত। এটা একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে। এখন প্রেসিডেন্ট যে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন, সেটা হচ্ছে কনস্টিটিউশন তাকে অ্যালাউ করে প্রেসিডেন্টদেরকে এটা বিশেষ পরিস্থিতিতে, সাধারণত যেটা হয়, স্থানীয় কর্তৃপক্ষ, স্থানীয় মানে যে স্টেট আছে, তারা যদি প্রেসিডেন্টের মানে যথাযথ ব্যবস্থা না নেই বা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য, অথবা ফেডারেল সরকার কোন একটা নির্দেশ দিলে সেটা অমান্য করে, এই ধরনের সিচুয়েশন হলে করা হয়ে থাকে। এর আগে অ্যালাবামায় প্রেসিডেন্ট কেনেডি করেছিলেন, মিসিসিপিতে করেছিলেন, সেই অ্যালাবামায় সম্ভবত আবার সেই অ্যালবামাতে করেছিলেন প্রেসিডেন্ট জনসন। এর আগে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার করেছিলেন। তার ন্যাশনাল গার্ডকে ব্যবহার করেছিলেন প্রেসিডেন্ট লিঙ্কন। আরো এক প্রেসিডেন্ট করেছিলেন। বলে এমন না যে একেবারে ইনি অসাধারণ কিছু, মানে কোনো তুলনাহীন কিছু কাজ করছেন। এটা একটা দিক। আরেকটা হচ্ছে, এর আগেই প্রেসিডেন্ট স্যাংচুয়ারি সিটি, কোন স্টেট আছে যে মানে অবৈধদের ব্যাপারে তারা নরম উদার নীতি গ্রহণ করে থাকে। এইটার ব্যাপারে ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট নির্বাচনী অভিযানের সময় বলেছিলেন যে তিনি সেগুলো, যে সমস্ত সিটি ধরনের সিটি অথবা স্টেট এ ধরনের নীতি অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেটা আগেই বলে রেখেছিলেন। আরেকটা কথা হচ্ছে, 2028 সালের নির্বাচনে গ্যাভিন নিউসাম, খুব হ্যান্ডসাম লোক, তরুণ লোক, বয়সে অপেক্ষাকৃত, তিনি ডেমোক্রেটিক পার্টির যে সমস্ত ব্যক্তি 2028 সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীতে চাইবেন, তার মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি বলে ধরা হয়। তো এখন যদি মানে সেইখানকার সেই স্টেটে ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়, মানে তিনি উদার নীতি নেন, ইমিগ্রেন্টদের তাড়ানোর বিরুদ্ধে, অবৈধদের তাড়ানোর বিরুদ্ধে তিনি উদার নীতি নেন, সেটা জনসমক্ষে মানে নেগেটিভ ভাবে প্রতিপন্ন হবে। কারণ আমেরিকার জনগণ ট্রাম্পকে নির্বাচন করার যে দুটো প্রধান কারণ উল্লেখ করা হয়েছিল, একটা হচ্ছে তিনি ইমিগ্রেশন, অবৈধ ইমিগ্রেন্টদেরকে বহিষ্কার করেন, অবৈধদের আগমনের ব্যাপারে অত্যন্ত কঠোর নীতি নিয়ে একটি, দ্বিতীয় হচ্ছে অর্থনীতি, অন্যান্য বিষয় তো ছিলই। ফলে ইমিগ্রেশনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের জনগণের ভিতরে সত্যি সত্যি মানে প্রায় 1,20,00,000 পর্যন্ত সম্ভবত অবৈধ আছেন বলে ধরা হয়। তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব ব্যাপক জনসংখ্যার মধ্যে। এবং লেটেস্ট যে জনমত জরিপ করা হয়েছে, তাতেও প্রেসিডেন্টের কঠোর নীতির পক্ষে মানে বিভিন্ন দিক আছে, বিভিন্ন অংশ আছে, কিন্তু জেনারেলি জনগণের ভিতরে সংখ্যাগরিষ্ঠ লোক প্রেসিডেন্টের কঠোর নীতিকে সমর্থন করেন। তার মধ্যে রিপাবলিকানরা খুব বিপুল সংখ্যাগরিষ্ঠতায়, ইন্ডিপেন্ডেন্টদের মধ্যেও কতকাংশে বেশ সংখ্যাগরিষ্ঠ, কেবলমাত্র ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে নয়। আর একটা কথা হচ্ছে যে ডিউ প্রসেস লোকদেরকে দেওয়ার জন্য, যাওয়ার বহিষ্কারের আগে তাদেরকে তাদের আইনি সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে জনগণের মধ্যে মানে আছে, সাড়া আছে, বেশিরভাগ লোক সেটার পক্ষে। কিন্তু ওভারঅল হচ্ছে প্রেসিডেন্ট যে ব্যবস্থা নিয়েছেন, এটা মানে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী করেছেন, আগেই বলে রেখেছিলেন তিনি কঠোর নীতি নেবেন। এবং নিউসাম একজন ডেমোক্রেটিক যে মানে ব্যক্তি, যিনি 28 সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন, এবং তিনি যদি আনপপুলার কিছু নেন, তার বিজয়ের সম্ভাবনা বিলুপ্ত হয়ে যাবে, একজন রিপাবলিকান পার্টির জয়ের সম্ভাবনা থেকে না আরো উজ্জ্বল হবে। নানা দিক থেকে বিবেচনা করলে এইটার মানে একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় আর কি।
জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, যেটি বলা হচ্ছে যে স্টেট সরকারের সঙ্গে ফেডারেল সরকার একেবারেই মুখোমুখি, এমনকি গেভিন নিউসামকে গ্রেপ্তার করা হতে পারে এই হুমকিও দেওয়া হচ্ছে যে তিনি যদি বাধা দেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে তিনি আইনি পথে হাঁটছেন, তিনি আদালতে গেছেন এই নির্দেশের বিরুদ্ধে, এবং তিনি বলছেন প্রেসিডেন্ট পাবলিক সেফটির চেয়ে তার প্রেসিডেন্সিয়াল ইগোটাকে এখানে বড় করে দেখছেন। বিষয়টা কি স্রেফ ইগোর, নাকি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া স্টেট ব্যর্থ হয়েছে বলেই এই ন্যাশনাল গার্ড মেরিনদেরকে নিয়োগ করতে হয়েছে, নাকি যত রাজনৈতিক ইকুয়েশন সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন এই রাজনৈতিক ইকুয়েশন গুলো এখানে মুখ্য হয়ে উঠছে? জি, ধন্যবাদ আপনাকে। এখানে বিষয়টি খুবই এমন সোজা সাপটা না যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যেখানে আপনার ন্যাশনাল গার্ড কিংবা মেরিনস নামানোর প্রয়োজন হয়ে পড়েছে, এমন মোটেও হয়নি। কারণ ওইখানকার যারা এলএপিডি, লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এবং শেরিফ, তাদের অফিস থেকে বলা হচ্ছে যে এখানে যে ডেমনস্ট্রেশনগুলি হচ্ছে লার্জলি পিসফুল, সুতরাং আমাদের হাতের বাইরে এখনো চলে যায়নি, নাগালের বাইরে। সুতরাং আমাদের এরকম ফেডারেল কোনো সহায়তা যদি প্রয়োজন হয় আমরা তখন বলবো। সুতরাং আপনার প্রথম প্রশ্নের উত্তরে মোটেও জিনিসটা এমন পর্যায়ে পৌঁছেনি যে এখনই মেরিন কিংবা ন্যাশনাল গার্ড এখানে নামাতে হবে। 2 নম্বর ইস্যুটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে টাফ গাই ইমেজ আর কি। কারণ তিনি তো সবসময় দেখাতে চান যে তিনি আইন শৃঙ্খলার মানে রক্ষাকারী প্রেসিডেন্ট, এবং এই দেশের যত ইলিগাল আছে সবাইকে যে বের করে দিবেন, সেটা তো তার নির্বাচনের প্রচারণায় ছিল, যেটা মোহাম্মদুল্লাহ ভাই একটু আগে উল্লেখ করলো। সুতরাং এখন প্রশ্নটা হচ্ছে যে পরিমাণ ইলিগাল ইমিগ্রেন্ট আসলে আমেরিকার ভিতর ঢুকে পড়েছে বলে ধারণা করা হয়, এটা হচ্ছে 10 থেকে 13 মিলিয়ন, মানে মোহাম্মদুল্লাহ ভাই যেটা বলছিল 1 কোটির উপরে। সেটাকে ডোনাল্ড ট্রাম্প নিজে যে টার্গেট ধরেছে, 3,000 লোক করে প্রতিদিন অ্যারেস্ট করা হবে, পাঠিয়ে দেওয়া হবে। আপনি সামান্য ম্যাথ করলেই দেখতে পাবেন 3,000 প্রতিদিনে 1 বছরে দাঁড়ায় হচ্ছে 1 মিলিয়ন লোক। তো এখানে যদি 12-13 মিলিয়ন লোক এখানে ইলিগাল থেকে থাকে, ডোনাল্ড ট্রাম্পের 4 বছরে 4 মিলিয়ন লোককে আপনি পাঠাতে পারবেন। অর্থাৎ ঘটনাটা আসলে যতটা না হচ্ছে মানে বাস্তবসম্মত, তার থেকে বেশি হচ্ছে ইগোটেস্টিক, তার থেকেও বেশি হচ্ছে সিম্বলিক, তার থেকেও বেশি হচ্ছে আপনার টাফ গাই ইমেজটা মানুষের কাছে পোর্ট্রে করা, আমেরিকানদের কাছে, তার সাপোর্টারদের কাছে। সুতরাং এটা গেল একটা দিক। অতটা এখানে একটা হিসাব নিকাশ রাজনৈতিক রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোমেস্টিকলি খুব বেশি ভালো করছেন না। তিনি ক্ষমতায় আসার পর থেকে আপনারা জানেন যে ইনফ্লেশন সেই রকম কোনো উন্নতি হয়নি। তারপরে হচ্ছে জিনিসপত্রের দাম অহরহই বেড়ে যাচ্ছে। তারপর ট্যারিফ নিয়ে যে যুদ্ধ রয়েছে, ইলন মাস্কের সাথে তার যে টাসল রয়েছে, সব মিলিয়ে তার যে অবস্থাটা, এটা আসলে খুব খুব ভালো না। সেই দিক থেকে যে রাজনীতিতে যে ঘটনাটা ঘটে, যখন একটা অস্থির অবস্থা তৈরি হয়, তখন তাদের চেঞ্জ দ্য টপিক অথবা তাদের মূল বিষয় থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য কিছু কিছু ফোকাসকে শিফট করা হয়। তো এইটাও একটা কারণ রয়েছে। অর্থাৎ তার ইমিগ্রেশনের যে তার টাফ গাই পলিসি দেখানো, পর হচ্ছে আর গ্যাভিন নিউসামের কথা মহোদয় যেটা বললো যে উনি 2028 সালে সম্ভাব্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, ওই ব্যাপারটাতে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না ব্যক্তিগতভাবে। কারণ হচ্ছে যে এটা একটা ডেমোক্রেটিক প্রসেসের ভিতর দিয়ে তিনি টিকতেও পারেন, নাও টিকতে পারেন ডেমোক্রেটিক লড়াইয়ে, এবং তিনি সেটা নিয়ে এখনই ডোনাল্ড ট্রাম্প খুব বেশি কনসার্ন বলে আমার মনে হয় না। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প তার যে বেস, তাদের কাছে পপুলারিটি আরো সুসংহত করার জন্য এই কাজগুলি করছেন। কারণ যেহেতু তিনি ডোমেস্টিক অন্যান্য ফিল্ডে তত ভালো করছেন না। জরিপ যেটি প্রফেসর এম খালেকুজ্জামান, সেখানে তো ডোনাল্ড ট্রাম্পের অন্য নীতিগুলো ফেভারে দেশের জনগণ না থাকলেও তিনি যে ডিপোর্ট করছেন, তিনি যে অবৈধ অভিবাসীদেরকে দেশ থেকে বিতরণ করছেন, সেটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রিপাবলিকানদের কাছে তো বটেই, দেশের অন্য মানুষদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে, এবং সে পোলটা আমরা একটু দেখে নেব আপনার আলোচনার সময়, আপনি অব্যাহত রাখুন। সে কথাটা আমিও মনে করি যে খুবই খুবই রেলেভেন্ট। কারণ হচ্ছে অর্ধেকের বেশি 54% লোক মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি এটা কারেক্ট, এবং আরো কিছু কিছু সংখ্যা আপনারা জানেন যে 42% লোক মনে করে যে আমরা সেফার এই যে ইমিগ্রেশনের প্রতি যে টাফ হচ্ছে এই জন্য, এবং 93% রিপাবলিকানরা
তার সমস্ত ইমিগ্রেশনের যে পদক্ষেপ এগুলিকে সমর্থন করেন। 93% রিপাবলিকানরা। তা আমি যেটা একটু আগেই বললাম যে তার যে বেস সেটাকে সুসংহত করার জন্য তিনি এটা করে যাচ্ছেন। এবং ইন এ ওয়ে কিন্তু দেখুন যে ইল্লিগাল যে ইমিগ্রেন্ট তাদের মধ্যে যারা ক্রিমিনালস, যারা আনভেটেড ঢুকে পড়েছে দেশে, সেটা তো আসলে আমি মনে করি আমরা যারা নিরপেক্ষ তারাও তো মনে করি না দেশে ইল্লিগাল ইমিগ্রেন্টরা যারা ক্রিমিনালস অন্য দেশের তারা আনভেটেড অবস্থায় দেশে বিচরণ করুক, সেটা কি আপনার আমার জন্য ভালো? আমি তো মনে করি না। সুতরাং এটা রিপাবলিকানদের কথাই কেন বলবো। 13 মিলিয়ন লোক যে দেশে ঢুকে পড়েছে জো বাইডেনের আমলে, আপনাদের অনুষ্ঠানে আমিও বলেছি যে এটা ইমিগ্রেশনদের দেশ, কিন্তু এর মানে এই না যে যার খুশি সেই এই দেশে ঢুকে পড়বে, এটা তো আমিও সমর্থন করি না। সুতরাং ইল্লিগাল যারা হচ্ছে ক্রিমিনাল, তাদেরকে তো যদি বের করে দেওয়া হয় এটা অসমর্থনযোগ্য কিছু বলে আমি মনে করি না। তবে যেমন অন্যদের মতো আমিও সমর্থন করি প্রত্যেককে বের করে দেওয়ার আগে তাদের একটা গুড হিয়ারিং হওয়া দরকার কোর্টে, কারণ আইনের দেশ, এটা বেআইনি ভাবে কাউকে পাঠিয়ে দেওয়া ঠিক না। তা আমিও মনে করি যারা ইল্লিগাল ক্রিমিনাল যদি এই দেশে থেকে থাকে তাদেরকে রাউন্ড আপ করে পাঠিয়ে দেওয়া প্রয়োজন। আমিও মনে করি যে প্রত্যেক ইমিগ্রেন্ট যারা এই দেশে আছে তাদের একটা হিয়ারিং, অর্থাৎ কোর্টে তাদের হিয়ারিং হওয়া দরকার। তা আমিও মনে করি যে এই যে 13 মিলিয়ন ইল্লিগাল লোক তারা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড আমি জানি না, তারা দেশে ঘুরে বেড়াবে, আমি আমেরিকান সিটিজেন হিসাবে এটাকে একটা ঢালাও ভাবে সমর্থন করার কোনো কারণ আমিও দেখি না। সুতরাং কিন্তু আমি যেটা হিসাবটা দিলাম যে 1 মিলিয়ন লোকের বেশি আপনি প্রতিদিন 3000 লোক অ্যারেস্ট করলেও আপনি 1 মিলিয়ন লোকের বেশি পাঠাতে পারবেন না। অনেক রিসার্চে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প সেই সংখ্যাটা এখনো পূরণ করতে পারেনি। 3000 প্রতিদিন গড়ে তিনি ধরতে পারছেন না। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু জো বাইডেন, বারাক ওবামার আমলেও ইল্লিগালদেরকে পাঠিয়ে দেওয়া হতো, আপনারা জানেন। সেই সংখ্যাটা কম ছিল না, হয়তো ঢাকঢোল এতটা ছিল না, কিন্তু ওই ব্যাপারগুলি রয়েছে। আমি মনে করি যে এখানে আসলে ব্যাপারটা হচ্ছে তার যে ফোকাসটাকে অন্যদিকে সরিয়ে নেওয়াটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রধান একটা অন্যতম কারণ হতে পারে বলে আপনি মনে করছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতর যেমন এই ধরনের অস্থিরতাগুলো হচ্ছে, ঠিক তেমনি বিশ্ব বাণিজ্যকে তিনি অস্থির করে তুলেছিলেন ট্যারিফ ঘোষণা করে। বিশেষ করে চীনের সঙ্গে পাল্টাপাল্টি যে ট্যারিফ হয়েছিল সেটি আসলে পুরো বিশ্ব বাণিজ্যকেই নড়বড়ে করে দিয়েছিল। তবে প্রেসিডেন্ট নিজেই উদ্যোগী হয়ে শি জিনপিংকে টেলিফোন করেছেন এবং ফলশ্রুতিতে লন্ডনে একটি বৈঠক হচ্ছে। আপনি কতটা আশাবাদী যে চীন কিন্তু পাল্টা জবাব দিয়েছে, চীন কিন্তু থেমে থাকেনি, প্রেসিডেন্ট যত দফা ট্যারিফ আরোপ করেছে চীন পাল্টা ট্যারিফ আরোপ করেছে, তবে দুই পক্ষই একটি নেগোসিয়েশন করতে চায় এবং অনেকে মনে করছেন শি জিনপিং এর হাতে এই ক্ষেত্রে কিছু কার্ডও আছে। আপনি এই আলোচনার ব্যাপারে কতটা আশাবাদী হতে পারছেন? আমি কথনচিত আশাবাদী। সেটা হচ্ছে চীনেরও দরকার আছে যুক্তরাষ্ট্রের সাথে এই ট্যারিফ ওয়ার, যে শুল্ক নিয়ে, বাণিজ্য শুল্ক নিয়ে যে বিরোধ, এটা একটু কমিয়ে রাখা। একেবারে এটা বিলীন হয়ে যাবে তা না, শুল্ক যেটা কিছুটা বাড়িয়েছে দুই দেশই শেষ পর্যন্ত অবিশ্বাস্য রকম উচ্চ হাত থেকে 145, ভার্চুয়ালি যেটা 245% যুক্তরাষ্ট্র করেছিল, কোনো কোনো ক্ষেত্রে 245% পর্যন্ত, সেটা যে, এবং তার পাল্টা হিসেবে 145% আরোপ করেছিল চায়না। তারা দুই পক্ষ সেটা থেকে অনেক নেমে এসছে আপাতত স্বল্পকালের জন্য। এখন সেইটা অন্তত পক্ষে সেই লেভেলে রাখার জন্য তারা চেষ্টা করবে, না হলে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। চীন এই যে হঠাৎ করে একটা দরিদ্র দেশ কয়েক দশকের ভিতরে, বিশেষ করে গত 2-2.5 দশকে যে বিস্ময়কর মানে উন্নতি অগ্রগতি সাধন করেছে, দেশের অর্থনীতিকে বিপুল ভাবে উন্নতি করেছে, এটার মূল হচ্ছে তাদের বাণিজ্য। চীন হ্যাজ বিকাম, চীন সারা পৃথিবীর ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর যত দেশে যান, যত নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার অধিকাংশ চীন থেকে আসে। গুরুত্বপূর্ণ অনেক জিনিস আছে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য অধিকাংশ ওখান থেকে আসে, এবং তারা যে মূল্যে সাপ্লাই দিতে পারে পৃথিবীর অন্য কোনো দেশ সেভাবে তার সাথে কম্পিট করতে পারে না। ভারত তো নয়, ভিয়েতনাম পর্যন্ত পারছে না। এই ক্ষেত্রে সেই দেশের ইম্পোর্ট যদি বন্ধ করে দেওয়া, এবং দুটো ব্যাপার আছে, যুক্তরাষ্ট্র যদি ইম্পোর্ট বন্ধ করে সেটা একটা দিক, নিজের কমিয়ে দিল, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে ইউরোপীয় দেশগুলোর উপরে। তারা যদি প্রকাশ্যে বা প্রাইভেটলি ওদের উপর চাপ দেয়, ওরাও
সে কিছুটা কমবে। এমনকি তৃতীয় বিশ্বের কোনো দেশ, মধ্যপ্রাচ্যের এই শেখদের দেশ যেগুলো আছে, এদেরকেও যদি মানে যথেষ্ট গলার উপরে পা দেওয়া হয়, ওরাও এদেরকে অনুসরণ করবে। তাদের নিজস্ব ইন্টারেস্ট আছে, তারা তাদের সাথে চীনের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে। চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে, এগুলা বাস্তব। এইটা দিক থাকলেও যুক্তরাষ্ট্র প্রচন্ড চাপ দিলে আরবরা পিছিয়ে পড়বে এবং তাদেরকে অনুসরণ করবে। ফলে চীনের জন্য একটা মানে অবস্থা যে তাকে করতেই হবে, তার অর্থনীতি ধরে রাখার জন্য, বাণিজ্য ধরে রাখতে হবে, বাণিজ্য চালিয়ে যেতে হবে। এইটা একটা দিক। অন্যদিকে চীনের হাতে অস্ত্র আছে, যেটা হচ্ছে এমন কিছু রেয়ার আর্থ মেটালস আছে, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে, যেগুলো চীন ওয়ার্ল্ডের 90%, এই নামগুলো আমি সামনে থাকলে একটা একটা করে পড়ে শোনাতাম, জি। লিস্ট আছে কয়েকটা জিনিস। তো এগুলো চীন শতকরা 90% উৎপাদন করে। এমন না যে এই খনিজগুলো অন্যান্য দেশে নেই, যুক্তরাষ্ট্রেই আছে কিছু কিছু, এবং কানাডায় আছে, রাশিয়াতে আছে, ইউক্রেনে সেই ধরনের কিছু কিছু আছে, পৃথিবীর অন্যান্য দেশে, ভারত বলছে সেখানে আছে, যাই হোক আছে। কিন্তু উত্তোলন করে, আহরণ করে, সেটাকে প্রসেস করে এক্সপোর্ট ওই লেভেল পর্যন্ত কম দেশে আছে। যুক্তরাষ্ট্র নিজে করছে না, কারণ এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল গুলো ওখান থেকে খনিজ তুললে সেটা প্রসেসিং কষ্টসাধ্য, পুরো বিষয়টা ডিফিকাল্ট, হয়তো এমন দাঁড়াবে সমস্যা, যে আসলে দুই দেশের পারস্পরিক স্বার্থেই। পরিবেশের প্রচন্ড ক্ষতি করে। জি। ফলে অনেকে সেটা অ্যাভয়েড করতে, যাই হোক। তো এগুলোর কারণে চীন ওটার মানে খুব সিভিয়ারলি কন্ট্রোল করছে। যুক্তরাষ্ট্র যখন কঠোরভাবে তাদের উপরে এই ধরনের উচ্চ শুল্ক হার ধার্য করলো, চীন ওটা রপ্তানি প্রায় বন্ধ করে দেওয়ার অপেক্ষা। এবং ওইটা না হলে কম্পিউটার, ইলেকট্রিক কার, মানে জেট ফাইটার বিমান, মহাকাশ যান, অন্যান্য অনেক কিছু অত্যন্ত ভাইটাল মিসাইল ইত্যাদির জন্য সেই মেটাল গুলা স্পেশালি 2-3টা আমরা খুবই ছোট্ট দরকার। একটা বিরতি নিতে হচ্ছে। আমরা বিরতি থেকে ফিরে হয়তো এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আমরা সময় স্বল্পতার কারণে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় যেতে চাই। সেটি হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেন যাচ্ছেন এবং এই সফরে আমরা জানি যে দুজন ব্যক্তি তার সঙ্গে বৈঠক করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। একজন টিউলিপ সিদ্দিক, গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, যদিও প্রধান উপদেষ্টা দপ্তর বলছে তারা এখন পর্যন্ত এই ধরনের কোনো চিঠি চায়নি। টিউলিপ সিদ্দিক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছেন, বৈঠক করতে চেয়েছেন। অন্য একটি বৈঠকের খবর জানা যাচ্ছে বিএনপি সূত্রে, সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান। একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো তিনি বৈঠক করছিলেনই, রাষ্ট্রীয় অতিথি যমুনায়। এখন আবার তারেক রহমানের সঙ্গে বৈঠক। এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতির জন্য কতটা সুখবর নিয়ে আসতে পারে, কিংবা কতটা যে অস্থিরতা চলছে সেই অস্থিরতাগুলো দূর করতে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে যেহেতু প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সব রাজনৈতিক দলগুলির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, ইনক্লুডিং বিএনপির প্রতিনিধি দল, এবং বিএনপি বর্তমানে ধরে নেওয়া হয় সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে। সেইখানে বিএনপি কিভাবে সহযোগিতা করবে আগামী দিনে ইলেকশন কিংবা সংস্কার কিংবা বিচার অন্যান্য বিষয়ে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যে কালচার, সেখানে আমাদের দেশের প্রধান দলগুলি এখনো ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, এটা আমরা জানি। আওয়ামী লীগ শেখ পরিবার কেন্দ্রিক, বিএনপি তার জিয়া রহমান মানে পরিবার কেন্দ্রিক। সেটাকে মানে সবকিছু বাদ দিয়ে যদি বলি, বাংলাদেশে কার্যকর কিছু হতে হলে কথাটা আসলে উপরের স্তর থেকে আসতে হবে। তারেক রহমান কি চিন্তা করে, কি বলে, সেটাই শেষ কথা রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি প্রফেসর ইউনূস তারেক রহমানের সাথে কথা বলার যেহেতু একটা স্কোপ আছে, এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি যা বলেন, তিনি যে সিদ্ধান্তে আসেন, তিনি যে সমঝোতায় আসেন, এটাই হচ্ছে শেষ কথা হয়ে যাবে বিএনপির জন্য। সেই সূত্রে আমি মনে করি এটা খুব জরুরি। বিশেষ করে নতুন ইলেকশন ডেট না দিলেও একটা সময়কাল ঘোষণা করার পরে বিএনপি যতটা হচ্ছে বিরোধিতা করছে এই মানে ইউনূস সরকারের, সেটা হয়তো বা ফয়সালা হয়ে যাবে তারেক রহমানের সাথে দেখা হলে। তারেক রহমানেরও নিজের দেশে ফেরত যাওয়া প্রয়োজন। আমার ধারণা তাদের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়ার মাধ্যমে এই জিনিসটা ফয়সালা হবে যে তারেক রহমান কবে বাংলাদেশে যেতে পারবেন।
এটা আমার ধারণা। তো দুটো জিনিসই ফয়সালা হবে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতির জন্য এটা অ্যাবসলিউটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি। আর টিউলিপ সিদ্দিকের সাথে আপনি যেটা বললেন সেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারেক রহমানের সাথে দেখা করার মতো গুরুত্বপূর্ণ। টিউলিপ তো একে তো হচ্ছে তিনি বাংলাদেশের কেউ না, তিনি ব্রিটিশ একজন এমপি এবং প্রাক্তন মন্ত্রী। শেখ হাসিনার তিনি আত্মীয়, সেটা সত্য, এটা আমার ধারণা। সেটা প্রফেসর ইউনূস নিজেই সিদ্ধান্ত নেবেন এটা তার সাথে দেখা করলে পলিটিক্যালি তিনি লাভবান হবেন নাকি লোকসানে পড়বেন, প্রফেসর ইউনূস আর কি, সেটা বিবেচনায় নিয়ে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন। যার জন্য ওই যে প্রফেসর ইউনূসের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি কিন্তু খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছে যে টিউলিপ সিদ্দিকের কোনো করেসপন্ডেন্স আমাদের হাতে এসে পৌঁছেনি। আপনার কি মনে হয় এটা পৌঁছেনি? আমি মনে করি পৌঁছেছে, কিন্তু তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি যে এই দেখাটা করবেন কিনা। এই জন্য তিনি ডিপ্লোম্যাটিক্যালি এই কথাটা বলে যাচ্ছেন। তাতে প্রতীয়মান হয় যে টিউলিপ সিদ্দিকের সাথে দেখাটা এখনো নিশ্চিত না, এবং এটাতে কতটা দেশের লাভ হবে সেটা বিবেচনায় নিয়েই হয়তো প্রফেসর ইউনূস দেখা করবেন কিংবা করবেন না। তবে তারেক রহমানের সাথে দেখা করাটা আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য, অস্থিরতা কমানোর জন্য, সুষ্ঠুভাবে সমস্ত জিনিসগুলো ভবিষ্যতে পরিচালনা করার জন্য খুবই জরুরি। জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের বলা হচ্ছে যে তার এই ব্রিটেন সফরটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সূচি তারা দেখাতে পারছে না। যদিও বলা হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার একটি বৈঠকের কথা রয়েছে, কিন্তু মূলত তিনি যাচ্ছেন রাজার পক্ষ থেকে একটা হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য, এবং সেইখানে আসলে গুরুত্বের জায়গাটা কি তারেক রহমানের সঙ্গে বৈঠক সেটি গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা সবসময় দেখি যে তিনি বাংলাদেশি সংবাদ মাধ্যমে তেমন কিছু বলেন না প্রফেসর ডক্টর ইউনূস, তার গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো বিদেশি কোনো সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের মধ্যে আমরা জানতে পারি বিভিন্ন সময়। এবারের সফরটা অর্থাৎ এই যে ব্রিটেন সফরটা, এটা আসলে বাংলাদেশের জন্য আসলেই কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার মনে হয় বেশ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে তিনি মানে একটা হারমোনি সম্প্রীতি অ্যাওয়ার্ড তারা দিচ্ছে, রাজা দিচ্ছেন, সেটা নেবেন, তাতে তার ইমেজ আরো বাড়বে। তিনি বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকে মানে গত এক দশকের মধ্যে অনেক অ্যাওয়ার্ড নিয়ে এসছেন, ডক্টরেট নিয়েছেন, ফলে তিনি মনে করেন তার নিয়ে একটু এই ধরনের জিনিস খুব পছন্দ করেন। আর যে কোনো লোককে দিলে, যে কোনো ব্যক্তি, যে কোনো রাষ্ট্রনায়ক, তারা এটা খুব আনন্দের সাথে গ্রহণ করুন, সেটি একটা দিক। অন্য হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদিও আপাতত বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক ভালো মেনটেন করছে, বলা হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে, করিডোর নিয়ে, বন্দরের একটা অংশ নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে, তার পেছনে যুক্তরাষ্ট্রের একটা ব্যাপার আছে। একটা সেন্ট মার্টিন তো বটেই, অন্য দুটোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের আছে। ফলে ডক্টর ইউনূসের সাথে তারা সম্পর্ক এখন ভালো মেনটেন করছে, কিন্তু এট দি সেম টাইম ভারতকে যুক্তরাষ্ট্র খুব দরকার, এবং চীনের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে ভারতকে একেবারে তিনি যে 70-100% লাইসেন্স দিয়ে দিয়েছেন ট্রাম্প সাহেব তা না, কিন্তু এট দি সেম টাইম তিনি বাংলাদেশকে ভারতের মানে প্রভাবাধীন এলাকা বলে এক ধরনের অলিখিত স্বীকৃতি দিয়েছেন, উল্লেখও করেছিলেন মোদির সাথে তিনি যখন মিটিং হন, যে ভারত তো সে অনন্তকাল ধরে এটা হ্যান্ডেল করছে, শত বছর থেকে, তাদের উপরে ছেড়ে দিলাম। তো শেষ পর্যন্ত তাদের নিজের আপাত ইমিডিয়েট স্বার্থগুলো এখানে নিশ্চিত হওয়ার পরে ভারতের হাতে যদি ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে মানে সেই প্রভাবটা কিছুটা স্লথ করার জন্য, কিছুটা নমনীয় করার ক্ষেত্রে যুক্তরাজ্য কিছু ভূমিকা নিতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের মোটামুটি একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, সেসব কারণেও তিনি হয়তো ভাবতে পারেন প্রধানমন্ত্রীর সাথে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলা, এবং সেখান থেকে অন্যান্য প্রভাবশালী লোকজন নিশ্চয়ই তার সাথে দেখা করবেন, তাদের সাথে দেখা করা, যুক্তরাষ্ট্রকে ইনফ্লুয়েন্স করা, তারা যেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা সবাই ইন জেনারেল তার সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখেন, এইটা একটা দিক আছে। আর সম্ভবত তারেক রহমানের সাথে বৈঠকের ব্যাপারটা এই সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা প্রফেসর খালিকুজ্জামান ব্যাখ্যা করেছেন ভালো করে, আমি বিশদে যাব না। এবং বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মিটিং এর তারিখ পর্যন্ত ঘোষণা করে দেওয়া হয়েছে,
যে কয় তারিখে তাদের মিটিং হবে। ফলে এটা এখন নিশ্চিত যে তিনি মানে আর ধোঁয়াশা নেই, তিনি মিটিং করবেন, এবং মিটিং করলে মানে একটা আপোষের চেষ্টা হবে। কিন্তু এপ্রিল মাসে তিনি যে ঘোষণা দিয়েছেন ওই ডেটটা চেঞ্জ করার জন্য, ডিসেম্বরের ভিতরে করার জন্য বিএনপি আন্দোলন শুরু করছে। তারেক রহমানও সেটাই বলেছেন বারবার করে। কিন্তু এইটার সমঝোতা করা মুশকিল হবে এই কারণে যে করতে হলে ওই ডিসেম্বর ভিতরে আনতে হবে বা জানুয়ারির একেবারে প্রথম দিকে। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মার্চ, মার্চের দিকে, মার্চে সম্ভবত রমজান, আমি যে ডেটটা আমার সামনে নেই, মার্চে রমজান, তো রমজানের পর পরে এটা করছে। তো এখন মার্চে না করে তারা যদি আগে করতে হয় তাহলে একেবারে রমজানের পাককালেও না, তখন ফেব্রুয়ারির প্রথম দিকে করে ফেলতে হবে। এটা এখন ডেট সম্পর্কে সম্ভবত হয়তো মার্চ দেড়েক আগানোর একটা সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকের ফলে, এটা একটা। আর তারেক রহমান কেন বাংলাদেশে ফেরত যান না, এটা একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে। নানা ধরনের স্পেকুলেশন আছে। তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো মামলা তুলে নেওয়া হয়েছে, তারপরেও কেন তিনি যান না, এক। 2 নম্বর হচ্ছে তারেক রহমানের মাথার উপরে সমস্তগুলো মামলা ঝুলে থাকলেও তিনি যদি দেশে যেতেন এই সরকার তাকে অ্যারেস্ট করতো, এটা কেউ বিশ্বাস করে না। যেটা ম্যাক্সিমাম হতে পারতো তিনি আদালতে গিয়ে প্রত্যেকটা অজামিনযোগ্য মামলা জামিন নিতে হতো। এই একটা মানে কিন্তু সমস্যা হতে বিএনপির পারতো। ভিতর থেকে যেটি বলা হয় সেটা হলো যে নিরাপত্তার পর্যাপ্ত নিশ্চয়তা না থাকায় তিনি দেশে যাচ্ছেন না এখনো, যখনই নিরাপদ পরিবেশ তৈরি হবে তখনই তারেক রহমান দেশে যাবেন, এটি বিএনপির ভিতর থেকে বলা হয়। বলা হয় এখন সেটা নিয়ে, সেটা একটা বক্তব্য এই আর কি। তো দেখ, আমার মনে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ দিক এই সফরের। সে যদি একটা সমাধানে তারা পৌঁছতে পারেন, সিদ্ধান্তে পৌঁছতে পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য সেটা ভালোই হবে। এবং বাংলাদেশে নির্বাচন হওয়াটা খুব জরুরি। নির্বাচিত সরকার অন্যায় করে, ভুল করে, ভয়ঙ্কর অন্যায় করে নির্বাচিত সরকার থেকে সারা পৃথিবীতে অনেক ডিক্টেটরশিপ হয়েছে, কর্তৃত্ববাদী শাসন হয়েছে, আমরা বাংলাদেশেও দেখেছি, পৃথিবীর সব দেশে। কিন্তু তারপরও নির্বাচিত সরকারকে প্রথমে চান্স দিতে হবে। তারা ভুল করলে, জনগণ যদি ভুল করে রং ব্যক্তিকে, রং পার্টিকে ক্ষমতায় পাঠায়, এর জন্য তারা সাফার করবে, যেটা দেখা যাক। কিন্তু নির্বাচিত সরকারই সমস্ত মানে সিদ্ধান্তের দিকে যাওয়া উচিত। এর ভিতরে আবার ওই যে সংস্কারগুলো তারা কথা বলছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার তিনি বলেছেন। কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনূস, তিনি মানে যে সমস্ত কথা বলেন, যে সমস্ত লক্ষ্যমাত্রা ইউজ করেছেন, তাতে করে সংস্কার মানে বিচার, আওয়ামী লীগের বিশেষ করে বিচার, আওয়ামী লীগের নেত্রীর বিচার, এগুলোর দিকেই তারা গুরুত্ব দিচ্ছেন। এগুলো হয়তো অনেকটা এগিয়ে যাবে, কিন্তু আদারওয়াইজ অন্যান্য সংস্কারগুলো খুব একটা করতে পারবেন নির্বাচনের আগে খুব খুব মনে হচ্ছে না। মানে তেমন আশার নেই যে মৌলিক সংস্কারগুলো তারা কথা বলছেন না। এবং সংবিধান নতুন করে লেখা থেকে সম্ভবত তাদেরকে সরে আসতে হবে, সংবিধান সংশোধনের দিকে হয়তো যাবে। এবং তারেক রহমানের সাথে আলোচনায় সেটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিক হতে পারে বলে মনে হয়। জি, প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, আপনার কাছে যেটি সৈয়দ মোহাম্মদুল্লাহ বলছিলেন যে নির্বাচনটা এপ্রিলের প্রথম সপ্তাহে, যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু বিএনপি অটল আছে এখন, এবং বিএনপি বলছে যে নির্বাচন বিলম্বিত করার টাল বানা হচ্ছে, তারা ক্ষুব্ধ, তারা হতাশ, নানা কিছু। এই বৈঠকের পরে, অর্থাৎ তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পরে একটা আপোষ রফা, যেটি হয়তো বিএনপি যদি ছাড়টা দেয় যে এপ্রিলে নির্বাচনটা হবে, তাহলে কি বিএনপি হেরে যাবে? বিষয়টি কি এমন মনে হচ্ছে, নাকি আসলে বিএনপি যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দেবে যে দেশের গঠনটাকে, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ছাড় দেওয়ার যে জায়গাটা, বিএনপি সেই জায়গাটাতে উদারতা দেখাতে পারবে বলে আপনার কাছে মনে হয়? জি জি, আসলে ইলেকশনটার আগে সংস্কার বিচারের যে ব্যাপারগুলো, সেগুলি করতে হলে কিছুটা সময়ের প্রয়োজন। সেটার জন্যই ডিসেম্বরে নির্বাচনটা হওয়া খুব সম্ভাবনা কম। এবং এইটা একটা দিক। আরেকটা হচ্ছে প্রফেসর ইউনূস আমার দৃষ্টিতে তিনি অনেকটা বিএনপির কে ডিফাই করে যে নির্বাচনের তারিখটা ডিসেম্বরে না দিয়ে পিছিয়ে দিল, এটাতে তিনি তার অথরিটিটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এবং তিনি সেনা প্রধানের কথা শুনেননি, সেটাও তিনি দেখিয়েছেন। সেনা প্রধান বারবার ডিসেম্বর করছিলেন। সেটা আমি বললাম যে দুটো জায়গাতেই সেনা প্রধান এবং বিএনপির মতো রাজনৈতিক দলকে তিনি দেখিয়ে দিয়েছেন
মানে বাট স্টপ উইথ মি, মানে আমি হচ্ছে বস, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রফেসর ইউনূস তো আসলে মোরলেস এনসিপির কিছুটা পৃষ্ঠপোষকতা করে, আমরা জানি, প্রকাশ্যে না হলেও। তো 2026 যদি নির্বাচন হয়, প্রচুর পরিমাণে নতুন ভোটার বাংলাদেশে যোগ হবে। কারণ একটা স্টাডিতে দেখা যায় বাংলাদেশের অর্ধেক মানুষের জন্ম তারিখ হয় পয়লা জানুয়ারি, এটা আমরা জানি, খুবই ভুয়া সেই তারিখটা। তো 1 জানুয়ারি ক্রস করার পরে নতুন ভোটার অনেক যোগ হবে বাংলাদেশে, এটা একটা অ্যানালাইসিস। এবং নতুন ভোটাররা মোটেও আওয়ামী লীগ বিএনপির পক্ষে না, মানে ইয়াঙ্গার জেনারেশন যারা, তো সেটা একটা হিসাব এখানে রয়েছে। আর 3 নম্বর হিসাবটা হচ্ছে যে শেখ হাসিনাকে যদি মানে মোরাললেস বিচারের আওতায় আনতে হয়, কিছু কিছু সংস্কার করতে হয়, জুলাই সনদ প্রক্লামেশন করতে হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে হবে না। আরেকটা জিনিস হচ্ছে ডিসেম্বরে যত ইলেকশন বাংলাদেশে হয়েছে, এটা আরেকজন প্রবাসী এক গুরুর অ্যানালাইসিস, যে সেটাতে বিএনপি কোনোদিন ডিসেম্বর ইলেকশনে জিতে না। তিনি সাজেশন করছেন যেটা বিএনপির জন্যই শুভ হবে যদি তারা এই ইলেকশনটা এপ্রিলে মেনে নেয়। কারণ হচ্ছে ডিসেম্বরে কেন হয় না, ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস, এখানে এক ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা থাকে, অর্থাৎ আওয়ামী শক্তি, এইবার জিতবে, এইবার হয়তো জিতে যাবে বিএনপি, এইবার হলেও হয়তো জিতে যেত। সেখানে আমারও ধারণা যে বিএনপি যে নির্বাচনের জন্য এত গো ধরেছে, আমার ধারণা হচ্ছে কারণ যত দিন যাচ্ছে তারা আনপপুলার হচ্ছে, কারণ তাদের লোকজন আউট অফ কন্ট্রোল, সারা দেশে চাঁদাবাজি থেকে লুটপাট থেকে শুরু করে যেটা শুরু করেছে, তারা চাচ্ছে না যে নির্বাচনটা আস্তে আস্তে পিছিয়ে যাক। পিছিয়ে গেলে বিএনপির জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, জামাতের জন্য ভালো হয়ে দাঁড়াবে, এনসিপির জন্য ভালো হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি নির্বাচন আগে হওয়া প্রয়োজন, কারণ বিএনপি তারপরেও একটা সহনশীল শক্তি, মানে উগ্র শক্তির তুলনায় বিএনপি আমার দৃষ্টিতে অনেক সহনশীল। সেই দৃষ্টিতে জামাত বা উগ্রবাদীরা ক্ষমতায় আসার পথ প্রশস্ত হওয়ার থেকে বরং বিএনপি ক্ষমতায় যাক, এটা আমি মনে করি দেশের জন্য অনেক মঙ্গলজনক। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমাদের সময় শেষ হয়ে গেছে। সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য ধন্যবাদ। এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।